গুড মর্নিং ফ্রম দিরাং। অ্যাকচুয়ালি গুড মর্নিং ফ্রম অরুণাচল বলা উচিত ছিল, যেহেতু অরুণাচলে ট্যুর চলছে। কালকে এই গ্রোপ্রোর সেট আপটা এতই বাজে ছিল যে একটাও ভালো ছবি আমার আসেনি। আমি আজকে আবার সেট আপ করে ছবি তুলছি, যে কি ভিডিও করছি, দেখা যাক। দিরাং থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, পেট্রোল ভরলাম, পেট্রোল পাম্প নিয়ে একটু কনফিউশনে ছিলাম, যার ফলে একটু দেরি হয়ে গেল। আমি আজকেও আবার পিছিয়ে রয়েছি, টুকটুক করে এগোই, সব থাকবে সামনে বলেছে। এই সকালের ওভারঅল এরকম দৃশ্য। সেলা পাস এখান থেকে মোটামুটি কতটা হবে, 50 কিলোমিটার মতো হবে সেলা পাস, যেটা একটা আজকের দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ সেলা পাসের পরিস্থিতি কী দাঁড়াবে, কারণ এই সময় সেলা পাস যথেষ্ট চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জিং রুট এই মুহূর্তে। এপ্রিলের আজকে কত 8 তারিখ, হ্যাঁ, তো চ্যালেঞ্জিং রুট, যেখানে আমার ছেলে রয়েছে সাথে। এখন যদি স্নোফল হয়, রাস্তায় যদি প্রচুর বরফ পড়ে থাকে, কতটা কি আছে, ব্ল্যাক আইস আছে না কি আছে, কিছুই এই মুহূর্তে কোনো প্রেডিকশন দেওয়া যাবে না বা বলা যাবে না। তো যেহেতু লাগেজ নেই, শুধু ছেলে আছে, নর্মাল যেরকম আমরা লোকালে চালাই সেরকমই ফিল হচ্ছে, আলাদা কিছু হয়নি। এত দূর জার্নি করে চলে এসেছি, প্রায় 1200-1300 কিলোমিটার জার্নি করে চলে এসেছি। যেটা ভয় করছিলাম যে আমি ছেলেকে নিয়ে টানতে পারবো কি না, লাগেজ নিয়েও সমতলে ভালোভাবেই চালিয়ে এসেছি। ঠাকুরের কৃপায়, বাবা বিশ্বকর্মার অশেষ আশীর্বাদ, বাবা বজরংবলীর অশেষ করুণা যে আমরা দুজনে সুস্থভাবে চলেছি। বাড়ি ফেরাটাই হচ্ছে আসল ডেস্টিনি, ঘুরে আসাটা তো ঘোরার মধ্যেই পড়ে। তো আমার মতে বলে বাড়ি ফিরে যাওয়াটাই হচ্ছে আসল কাজ। তো ধীরে ধীরে লাদাখের যত রাস্তা দেখেছি সব বিহারও এত সুন্দর করে করেছে, এখানেও তাই। এটাও একটা লাদাখের মতোই একটা কি বলবো জায়গাও বলা যেতে পারে, কারণ এটা লাদাখের থেকে আরও ডেঞ্জারাস। হ্যাঁ, ও একদম চীন কাছাকাছি, যেটা আমরা কালকে নাহলে পরশু দিন কুমলা পাসে আমরা এ করবো। ওই যে কত সুন্দর নদী বয়ে যাচ্ছে, এই নদী আমাদের সাথে সাথে চলেছে, এই যে নদী চলেছে, দারুণ লাগছে। ঠিক আছে, পেট্রোল এখন এই মুহূর্তে 900 টাকার পেট্রোল ভরলাম। কত কি লিটার আছে, কারণ এখানে 97 পয়েন্ট সামথিং লিটার দেখলাম, বেশ ভালোই কম পয়সায় পাওয়া গেল, 10 টাকার কাছাকাছি, 8 টাকা কম। এখনও স্নিক বিউটি নিয়ে কোনো কথা হবে না অরুণাচলের, শুধু গ্রিনারিজ আর গ্রিনারিজ। সেলা পাসের ওখানে একটু ন্যাড়া ন্যাড়া পাবো, আর বুমলা পাসের ওখানে হাই অল্টিটিউডে এমনিতেই সবুজের সমাহার কম থাকে। তো অরুণাচলের স্নিক বিউটি সত্যি মানে মনে লেগে থাকার মতো। আমাদের কথা হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে 121 কিলোমিটার তাওয়াং। তো আমাদের কথা হচ্ছে যে মোটামুটি 100 কিলোমিটার যখন শো করবো সেখানে আমরা দাঁড়াবো এবং সেখানে একটু ব্রেকফাস্ট, চা বিরতি দেবো। কারণ ওইখানে দাঁড়িয়ে চা খাওয়ার থেকে বেরিয়ে এসে চা খাওয়াটাই আমাদের ঠিক মনে হচ্ছে। আজকেও আমি লেট বলতে সবাই মিলেই একটা ওভারঅল লেট। আমি জানতাম মোটামুটি 8টার দিকেই সব হবে, সেখানে 8:35-25 বোধহয় আমরা বেরোলাম। 7টা টাইম দেওয়া ছিল। এদের এখানে ঘর ফরগুলো সবই ভালো ছিল, রুমগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এই নরম গদিতে শোয়া খুব অসুবিধা। আমার রাত্রে সেভাবে ঘুম হয়নি। ছেলে বলছে ছেলের খুব ভালো ঘুম হচ্ছে, কিন্তু আমার ভালো ঘুম হয়নি। আমি ওসপাস করছিলাম 3:30টার সময়। এই হচ্ছে আজকের দিনের মোটামুটি শুরুর আপডেট। আমি ভিডিওটা আর একবার দাঁড়িয়ে দেখে নেবো যে ঠিকঠাক ক্যাপচার হচ্ছে কি না, তারপরে আবার অনেক ভিডিও করবো। দুটো মেমোরি কার্ড রয়েছে, পুরো ফুল আছে, মানে ফাঁকা আছে, কারণ আমার লাদাখের যত ভিডিও পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, ভগবানের অশেষ কৃপা যে সব ডিলিট হয়ে গেছে। তো যার ফলে দুটো মেমোরি কার্ড ফুল রয়েছে। এটার থেকে একটা অভিজ্ঞতা থাকবে সারা জীবনে, যে কি বলবো, সাবধানে সব কিছু করতে হবে। এটা খুবই মনে দুঃখের ব্যাপার আর কি, যে এত সুন্দর ভিডিওগুলো তুললাম, সে যাই তুলি, প্রফেশনালি তুলি আর আনপ্রফেশনালি তুলি, যাই তুলি না কেন। তো বেশ মানে মনটা খুব খারাপ লাগছে। ঠিক আছে, পরবর্তীকালে আবার যখন যাওয়া হবে কোথাও, তখন আবার ভিডিওগুলো করা হবে। তো ঠিক আছে, এখানে একটা বড় টার্নিং, প্রচুর হেয়ারপিন বেন আছে আজকে, আমরা দেখছিলাম। তো এই শুরু হয়ে গেল হেয়ারপিন বেন, শুরু হয়ে গেল।
যানজট খুব কম, মানে খুব দূরে দূরে একটা করে শহর, এবং সেই শহরগুলো কনজাস্টেড, কিন্তু রাস্তাতে কিন্তু সেইভাবে প্রচুর যে ট্যুরিস্ট বা গাড়ি বা প্রচুর কিছু আমরা কিন্তু দেখিনি সেইভাবে। সুন্দর এই হেয়ারপিন পেনগুলো এই উঠছে, মানে ওপরে তুলছে, ও জানান দিচ্ছে যে সামনে সাবধান হয়ে যাও, যে তোমাকে এরকমভাবে চ্যালেঞ্জের সাথে উঠতে হবে। এই আবার অ্যারো দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো যদি নাই থাকে তাহলে আর পাহাড়ে আসার কি মজা? তাহলে তো সমতলে তো 900,000 কিলোমিটারের পর কিলোমিটার চালানো যেতেই পারে। টুকটুক করে ওরাও এগিয়ে গেছে। এই হলো একটা, এটা যদি অতটা খারাপ নয়, মোটামুটি কেটে যাবে। তাও এই যে সামনে থেকে গাড়ি এসছে, এতটা কাটালাম, এটা ঠিক হলো না। কাটানোটা অনেকটাই কাটিয়ে ফেলেছি, যেহেতু ফাঁকা ছিল সেই জন্য অ্যাকচুয়ালি রিস্কটা নিলাম। এর সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর আসছে। ওই নতুন একটা জ্যাক টাইপের কেনা হয়েছে, মানে মাইক্রোফোন কেনা হয়েছে। দারুণ সাউন্ড নিয়ে কোনো কথা হবে না, যাই কথা বলি না কেন একদম পুরো ক্যাচ করে নিচ্ছে। সাউন্ডটা দারুণ আসছে। উপরে কি ওটা কি হালকা হালকা বরফ নাকি বোঝা যাচ্ছে না। আমরা যাবো উপরের মেঘলা ওয়েদার আছে, ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, গিয়ার চেঞ্জ। ব্ল্যাক আইস না হলে রাস্তা ভাঙাচোরা কাদা কুদা যাই হোক না কেন উঠে যাবো, কারণ বারালাচালা যা ডেঞ্জারাস পাস ক্রস করেছি। হ্যাঁ, তো লাগেজ ছিল, এবার এখানে ছেলে রয়েছে, এবার কি হয়, নিজের কোনো সমস্যা হলে নিজে সামলে নেওয়া যায়, পেছনে যে বসে থাকে সে তো বুঝতে পারে না। এই হচ্ছে আসল স্কিল। ঠিক আছে, এই ব্যান্ডটা হয়ে যাওয়ার পর আমি ক্যামেরাটা অফ করব, কারণ কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে না। এটা অতটা না, এই রাস্তাগুলো দারুণ লাগে, এই বেঁকে বেঁকে যায়, এইসব টুরিস্ট নামছে, এরা বোধহয় একদম অনেক নিচে যাবে, তাহলে এরা অনেক আর্লি মর্নিংয়ে বেরিয়েছে। ক্যামেরায় ক্যাপচার হচ্ছে কিনা জানি না, ওই ওপর দিয়ে এই 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 হেয়ার পেনগুলো ডেঞ্জারাস অবস্থা। দেখা যাক কতটা উঠতে পারি, উঠতে তো পারবো, যেন সুস্থভাবে কতটা উঠতে পারি দেখা যাক। অরুণাচলের রাস্তা মানে প্রচুর হেয়ার পিনবেন আমি দেখছি। ওই জিগজ্যাগ রোড জাস্ট ইয়েতে যাওয়া, আমাদের সিকিমে জিগজ্যাগ রোডে যাওয়া থেকে এখানে যা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেই গাটা লুপ করেছিলাম, এই গাটা লুপের মতোই আর কি ব্যাপারটা। হ্যাঁ, গাটা লুপ তো একটু অল্প জায়গায় এরকম হয়েছিল, আর এটা দেখা যাক কী হয়। সিঙ্গেল হলে থার্ড গিয়ারে ঝপাঝপ তুলে নেওয়া যায়, কিন্তু ডবলে সেকেন্ড গিয়ারেই ভরসা করতে হবে, এবং কিছু কিছু জায়গা আছে যেখানে ফার্স্ট গিয়ারেই তুলতে হবে। অরুণাচলে নাকি এমন কিছু জায়গা আছে যেখানে নাকি এখনও মানুষের ফুটস্টেপ পড়েনি, এরকম জঙ্গল আছে, এবং এখানে এমন গাছগাছালি আছে যেটা ওষুধের জন্য খুব মানে পাওয়া যায় আর কি, ওষুধ তৈরির জন্য এগুলোকে পাওয়া যায়, এরকম জায়গা আছে। ঠিকই আছে, ঠান্ডার পোশাক সেভাবে এমনি আপার লোয়ার উলিকট পরে নিয়েছি, ছেলেকেও পরিয়ে দিয়েছি, আর ছেলে বলছে আমি মোটা জ্যাকেট পরবো না। ঠিক আছে, চলো, দিনের বেলা তো। ওখানে আমরা মোবাইলে দেখছিলাম সেলা পাশে 1 ডিগ্রি সেলসিয়াস, তো ওই আমরা যখন গিয়ে পৌঁছাবো ওটা হয়তো 3-4 ডিগ্রি কি 5 ডিগ্রি কি 6 ডিগ্রি এরকম হবে, এর অতিরিক্ত আমার মনে হয় না ঠান্ডা থাকবে। হ্যাঁ, তো সেই জন্য ওকে ওই আপার লোয়ারটা পরিয়ে নিয়েছি, আর উপরে একটা পাতলা জ্যাকেট রয়েছে, মোটামুটি আর কি জ্যাকেটটা, খুব হাইফাই জ্যাকেট, মানে ঠান্ডা মানবে এরকম না। হ্যান্ড গ্লাভস দুটো হাতের কাছে নেওয়া আছে, মানে গরমের হ্যান্ড গ্লাভস, সেই দুটো হাতের কাছে নেওয়া আছে, আর পায়ে তো জুতো মোজা তো রয়েছে, তো আশা করি অতটা ঠান্ডা লাগবে না। যদি খুব ঠান্ডা লাগে তাহলে সেই ক্ষেত্রে কি করব, ওই রেইনকোটের যে লাইনারটা আছে সেই লাইনারটা পরিয়ে দেবো, তাহলে হাওয়াটা প্রিভেন্ট হবে। তো দেখা গেছে যে হাওয়া প্রিভেন্ট হলে অনেকটা ঠান্ডা কম লাগে। হ্যাঁ, কালকেও আমি যখন ফিরছিলাম কোনো কিছু ছিল না, ঠান্ডা লাগছিল, ওই ওয়াটারপ্রুফটা গায়ে দেওয়ার পরে বেশ ভালোই লাগলো আর কি। বহুদিন ধরে ভাবছিলাম রয়্যাল এনফিল্ডের একটা
রেনকোট টাইপের কিনবো, ওটা দেখতেও ভালো লাগে, ওটা হালকা মানে উইন্ডচিটার আর কি, বেশ ভালো কাজের। তো কিনবো করে আর কেনা হয়নি, দামও বেড়ে গেছে বোধহয়। আগে ছিল 1600-1700 টাকা, এখন জানি না, হয়তো 2000 টাকা দাম হবে। সামান্য একটা পাতলা জায়গায় 2000 টাকা দিয়ে কিনবো, সেই জন্য গায়ে লাগছে। তাছাড়া কিন্তু ওটা খুব মানে কাজের। বাবা পুরোই সেরকম যেটা ভেবেছিলাম যে প্রচুর মানে কঠিন চড়াই, কঠিন ইয়া আছে, সেটা নেই। আচ্ছা, এই একটা ইয়াক দেখতে পেয়েছি, ছেলেকে দেখাই সামনে থেকে। এ দেখ, দেখছিস ইয়াক, এর বাচ্চা, এটা মানে বাছুর টাইপের। সেলা পাসের চড়াই মোটামুটি স্টার্ট, জানান দিচ্ছে যে সামনে একটা সেলা পাস নামক একটা জায়গা আছে, ঠিক আছে। ওই যে সামনের পাহাড়, ওই উঁচু উঁচু সব লাইন আপ ওই রকম উঠেছে। আমাদের সামনে যাচ্ছে শোভনবাবু, তার আগে যাচ্ছে রাজীব ভাই, তার আগে আমাদের সব চলে গেছে। সবাই বলা আছে যে যার পেছনে লাইন আপ দেখে এগোবে, হুড়ুর করে যেন না এগোয়। ছেলেকে তাই বলছি দেখ সব ন্যাড়া পাহাড় শুরু হয়ে গেছে, মানে যখনই এরকম ধরনের কোনো টপ আসবে, পাস আসবে, তখনই এরকম ধরনের সিচুয়েশান তৈরি হয়। এই সময় এত ঠান্ডা, তাহলে ইন্ডিয়ান আর্মিরা পুরো প্রপার ঠান্ডাতে তাহলে কী পরিস্থিতিতে থাকে। ওঠাতে কনসেন্ট্রেশন করতে হবে, বারবার এই কথাটাই বলে থাকি, কারণ এই কথাটাই আসল, ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, এবারে পরে একটুখানি এগিয়ে নিয়ে কথা হবে। পুরো ন্যাড়া পাহাড়, রাস্তা খুব একটা মানে টারম্যাক নয়, অনেক পটহোল ভর্তি। এই যে, তবে পাহাড়ের কনফিডেন্স বলে কিছু হয় না, যে তুমি পুরো পাহাড় চড়ে আসলে বা উঠলে যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডসে ভুলে হয়ে যেতে হবে। কিছু না, তুমি জাস্ট স্কিড করে পড়ে গেলে সেটাও তো একটা ডিসঅ্যাডভান্টেজ না, আর মেন্টালি একটা পিছিয়ে পড়া হয় যদি এরকম ধরনের কিছু একটা। আচ্ছা, আমাদের লাইন আপ পেয়ে গেছি, আমাদের সেলা টপে ওঠার লাইন আপ, দেখি এদেরকে সব নেওয়া যায় কিনা। সামনে গৌতম দাকে বলা হচ্ছে তুমি এগোবে, কিন্তু অনেকে এগিয়ে যাচ্ছে, বেশি জোরে টানলে আবার ওই যে সব এগোচ্ছে পরপর। এই লাইন আপ, ভাই আগে এগিয়ে গেছে। ফাইনালি সেলাবাসের চড়াই শুরু হয়ে গেছে, এখান থেকে 3 কিলোমিটার মতো। একটু আগে আমার নিউট্রাল আর ফার্স্ট গিয়ার শিফটিংয়ের জন্য একটা জায়গায় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হতে মানে বাঁচলাম। এই যে এরকম একটা টার্নিংয়ে হঠাৎ দেখি এরকম ভাঙাচোরা, তার মধ্যে গেছে আটকে, হয়ে গেছে নিউট্রাল। এই দেখো, তার মধ্যে ভেতরে ভেপার জমে কিছুই দেখতে পাচ্ছি না, দেখছি নিউট্রাল না কি কিছুই বুঝতে পারছি না। গাড়ি আর হুঁ করছে। পেছনে দুজন ছিল, ওই নিচে যারা ছবি তুলছে তারা, উফ কাঁপছি যথারীতি, কথা বলা যাচ্ছে না। আবার কাঁচটাও তুলে রেখেছি, এই কারণে তুলে রেখেছি কারণ ভেপার হয়ে গেলে ভেতরে তো কিছুই দেখতে পাচ্ছি না। আর কোনো থার্ড গিয়ার না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের উপর ভরসা করে চলছি। ওফ, মারাত্মক অবস্থা। জানান দিচ্ছে যে হ্যাঁ আমি সেলা, আসো আমার কাছে, আসো দেখো, তুমি সেলা পাস আসবে বলেছিলে, আসো দেখো আমি কি জিনিস। এই যে কি জিনিস, ওই যে উপরে মেঘ ঘুরে বেড়াচ্ছে, ওই যে পেছনে শোভনকে আর রাজীব ভাইকে বলেছি যে তোমরা পেছনে আসো, যে সেলাবাস 4 কিলোমিটার দেখাচ্ছে, ওদেরকে বলেছি তোমরা পেছনে আসো, কারণ ছেলেকে নিয়ে যাচ্ছি, বাইচান্স ফাটকে গেলে পড়ে গেলে, সেই জন্য উফ কাঁপছি যথারীতি। ভেতরে লাইন আপটা এবারে নিয়ে আসিনি, লাগেজ কম করবো বলে ছেলের পাতলা জ্যাকেটটাও ভেতরে পরলাম না, আমি জানিও হয়ে যাবে। ছেলের পাতলা জ্যাকেটটা ছেলেকে দিলাম, আর মোটা জ্যাকেটটা বললাম তুই পর, না পড়লো না। ওই উপরে উঠতে হবে। উফ
পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না নিচে, মানে উপরে স্নোফল হলেও হতে পারে, স্নোফল হলে তো ভালোই হয়। তবে ব্ল্যাক আইসের কী ব্যাপার আছে না আছে সেটা তো স্পটে না গেলে বোঝা যাবে না। এই যে পুরো মেঘ উঠছে, পুরো মেঘ, পুরো মেঘ, মারাত্মক ঠান্ডা, যথারীতি কাঁপছি, মানে কাঁপছি মানে মনে হচ্ছে কেটে পড়ে যাবে হাত পা। উফ, কি রে খুশি তো? ছেলে বলে হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ এর ওপরে একটা মানে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে সেলাপাস আর 1 কিলোমিটার। এ মুখে আমার বরফ ঢুকছে। সেলাপাস আর 1 কিলোমিটার, যথারীতি স্নোফল চালু হয়ে গেছে, বরফের দেখাও পেয়ে গেছি। ও ছেলেকে এইমাত্র জিজ্ঞেস করলাম কিরে বরফ দেখা পেয়েছিস, ভালো লাগছে? বলে হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ এর ওপরে যদি কোনো ইনফিনিটি জোর থাকে সেইটা হ্যাঁ হ্যাঁ। তবে যেটা ভয় পেয়েছিলাম যে ব্ল্যাক আইস হবে, কারণ 1 কিলোমিটার এখান থেকে আর কতটাই বা হতে পারে, 1 কিলোমিটার আমার উঠতে এখান থেকে খুব বেশি হলে 5 মিনিট টাইম লাগবে, কিন্তু এখানে ব্ল্যাক আইস নেই, যার ফলে ভালোভাবে ওঠা যাবে। কুয়াশা বা মেঘ যাই বলো না কেন, অবস্থা খুবই খারাপ, ডেঞ্জারাস অবস্থা, ডেঞ্জারাস। আর যেহেতু এখন সেলা পাস দিয়ে কোনো গাড়ি ক্রস করে না, যেহেতু আমরা এই বাইকার্সরাই একমাত্র আসি, যাতায়াত করি, সেই জন্য এই রাস্তার সংস্কার হয়নি। আর যার ফলে ফাইনালি 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 উই আর ডান সেলা পাস। এই যে ফাইনালি ওয়েলকাম টু তাওয়াং।